নমস্কার, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। এন্টারটেন বাংলা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে সকল বন্ধুদের জানাই স্বাগত। বড়দেরকে প্রণাম, ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা। বন্ধুরা, আবারও চলে আসলাম একটি নতুন মন্দিরের সন্ধান নিয়ে। আজকে যে মন্দিরে এসেছি, এই মন্দির কিন্তু খুব বেশি দিনের পুরনো নয়। মাত্র 5 বছর হচ্ছে এই মন্দির প্রতিষ্ঠা হয়েছে। আজকে আমি চলে এসেছি গোবিন্দপুর রাধাকৃষ্ণ মন্দিরে। বন্ধুরা, এই গোবিন্দপুর রাধাকৃষ্ণ মন্দিরে আপনারা কিভাবে পৌঁছাবেন, এই মন্দির কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে, এই মন্দিরে প্রসাদের ব্যবস্থা আছে কিনা, থাকার ব্যবস্থা আছে কিনা, এই সকল তথ্য রয়েছে এই ভিডিওতে। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তবে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমায় আশীর্বাদ করবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আজকের আমার গন্তব্য স্টেশন কালীনারায়ণপুর জংশন। শিয়ালদহ থেকে কৃষ্ণনগর লোকাল, শান্তিপুর লোকাল বা লালগোলা প্যাসেঞ্জার ট্রেন ধরে আপনারা পৌঁছে যেতে পারেন কালীনারায়ণপুর জংশন স্টেশনে। চলে এসেছি কালীনারায়ণপুর জংশন স্টেশনে। এই কালীনারায়ণপুর জংশন স্টেশনের আশেপাশের যে প্রাকৃতিক সৌন্দর্য আপনাদের মন মুগ্ধ করে দেবে। আমি শিয়ালদা কৃষ্ণনগর লোকাল ধরে নেমেছি 2 নম্বর প্ল্যাটফর্মে। আপনারা যদি শিয়ালদা শান্তিপুর লোকাল ধরে আসেন তাহলে আপনাদের নামতে হবে 3 নম্বর প্ল্যাটফর্মে। 3 নম্বর প্ল্যাটফর্মে নামলে ফুটওভার ব্রিজ দিয়ে চলে আসতে হবে 2 নম্বর প্ল্যাটফর্মে। 1 ও 2 নম্বর প্ল্যাটফর্মের মাঝখান দিয়েই রয়েছে এই সাবওয়ে। এই সাবওয়ে দিয়ে নেমেই আপনাদের বাইরে বেরোতে হবে। এই সাবওয়ে দিয়ে বাইরে বেরিয়ে ডান দিকে 2-1 পা এগোলেই আপনারা পেয়ে যাবেন টোটো স্ট্যান্ড। এই যে সামনেই দেখছেন যে টোটো স্ট্যান্ড, এইখান থেকে টোটোয় উঠে আপনাদের বলতে হবে রাধানগর গোবিন্দপুর রাধা গোবিন্দ মন্দির যাব। কালীনারায়ণপুর জংশন স্টেশন থেকে এই মন্দির পর্যন্ত আসতে সময় লাগলো 10 মিনিট, আর ভাড়া হচ্ছে জনপ্রতি 15 টাকা করে। আমি স্টেশন থেকে টোটোয় করে আসলাম এই দিক দিয়ে, আর এই হচ্ছে মন্দির। টোটো কিন্তু একদম মন্দিরের গেটের সামনেই আমাকে নামিয়েছে। রাস্তার ধারেই অবস্থিত এই মন্দিরটি। সামনেই আপনারা দেখতে পাবেন এই সুবিশাল তোরণটি। ওপরের দিকে দেখুন 3টি মন্দিরের মতন করা রয়েছে, আর মন্দিরের চূড়ায় রয়েছে 3টি ঘট, আর রয়েছে চক্র আর পতাকা। প্রতিটি চূড়ায় দেখুন রয়েছে দেবাদিদেব মহাদেবের মূর্তি, আর মাঝখানের যে চূড়াটা তার ঠিক নিচের দিকে রয়েছে দেবাদিদেব মহাদেবের ধ্যানমগ্ন একটি মূর্তি, আর তার ঠিক নিচেই রয়েছে রাধা গোবিন্দের একটি মূর্তি। 2 সাইডে রয়েছে সিদ্ধিদাতা গণেশের মূর্তি, আর একদম নিচের দিকে প্রবেশদ্বারের 2 দিকে রয়েছে 2টি রমণীর মূর্তি, যারা মন্দিরে আগত দর্শনার্থীদের স্বাগত জানাচ্ছে। তো চলুন এবারে মন্দিরের ভেতরে প্রবেশ করা যাক। প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করে সামনেই হচ্ছে মূল মন্দির, আর মন্দিরের যে প্রাঙ্গণ সম্পূর্ণটা দেখুন বাঁধানো রয়েছে। মূল প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করে মন্দির প্রাঙ্গণের ডান দিকেই রয়েছে সুন্দর একটি তুলসী মন্দির। মন্দিরে বিরাজ করছেন দেবী তুলসী। মন্দির প্রাঙ্গণ খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। মন্দির প্রাঙ্গণের চারিদিকে দেখুন সুন্দর সুন্দর সব ফুলের গাছ দিয়ে সাজানো রয়েছে। মন্দিরের প্রবেশদ্বারের যে মূল তোরণটি রয়েছে, তোরণটি আমরা সামনের দিক দিয়ে যেমন দেখলাম, পেছন দিক দিয়েও দেখুন একই রকম সুন্দর করে সাজানো।
প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করে মন্দির প্রাঙ্গণের বাঁ দিকে দেখুন রয়েছে পানীয় জলের ব্যবস্থা। আর মন্দির প্রাঙ্গণের এক পাশে দেখুন ভক্তদের বসার জন্য এরকম বড় জায়গা করা রয়েছে। এই হচ্ছে মূল মন্দির। মূল মন্দিরের যে চূড়ার একদম ওপরের দিকের যে ডিজাইনটা দেখুন অনেকটা কলিঙ্গ স্থাপত্য শৈলীর মতন। আর মন্দিরের চূড়ার আকৃতিটা গৌড়ীয় মঠের চূড়ার মতন। চূড়ার গায়ে রয়েছে তিলক চিহ্ন, আর রয়েছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মূর্তি। চূড়ার দুই সাইডে রয়েছে গৌড়নিতায়ের মূর্তি। আর সামনের দিকে নাট মন্দিরের যে ছাদ রয়েছে সেই ছাদের দুই সাইডে দেখুন পদ্ম ফুলের ওপরে রয়েছে দুইটি রমণীর মূর্তি, যারা শঙ্খ বাজাচ্ছে। নাট মন্দিরের সামনের দিকের দেওয়ালে দেখুন সূর্যদেবের মুখমণ্ডল করা রয়েছে। আর নাট মন্দিরের প্রবেশপথের যে স্তম্ভগুলো রয়েছে প্রতিটি স্তম্ভে দেখুন বিভিন্ন ধরনের মূর্তি করা রয়েছে, অনেকটা টেরাকোটার কাজের মতন। প্রবেশ করলাম মন্দিরের ভেতরে। মূল মন্দিরের সামনেই রয়েছে বেশ বড় এই নাট মন্দিরটি। এই নাট মন্দিরে দাঁড়িয়েই মূল মন্দিরের গর্ভগৃহে থাকা দেবতাকে আপনারা দর্শন করতে পারবেন। নাট মন্দিরের ভেতরে ওপরের দিকের দেওয়ালে দেখুন শ্রী চৈতন্য মহাপ্রভু তার পার্ষদদের নিয়ে নগর কীর্তনে বেরিয়েছেন, এমন দৃশ্য ছোট ছোট মূর্তির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। এই নাট মন্দিরে বসে ভক্ত ও দর্শনার্থীরা যাতে একটু বিশ্রাম করতে পারেন তার জন্য দেখুন নাট মন্দিরের ছাদে ফ্যান লাগানো রয়েছে, যাতে গরমে ভক্তদের কোনো কষ্ট না হয়। আর নাট মন্দিরের ভেতরের দিকের স্তম্ভগুলোতেও দেখুন বিভিন্ন রকমের মূর্তি করা রয়েছে। চলুন এইবারে আমরা মন্দিরের মূল গর্ভগৃহে বিরাজমান দেবতাকে দর্শন করে নিই। মন্দিরের মূল গর্ভগৃহের যে প্রবেশদ্বারের ওপরের দিকে দেখুন মাঝখানেই রয়েছে পঞ্চতত্ত্বের ছবি, আর দুই সাইডে রয়েছে গৌড়নিতায়ের ছবি। গর্ভগৃহ প্রদক্ষিণ করার জন্য গর্ভগৃহের চারিদিক দিয়ে দেখুন খোলা জায়গা রয়েছে, যেখান দিয়ে আপনারা গর্ভগৃহ প্রদক্ষিণ করতে পারবেন। আর গর্ভগৃহ প্রদক্ষিণ করার সময় পাশের দেয়ালে আপনারা দেখতে পাবেন শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলার মূর্তি। গর্ভগৃহের বাইরের দিকের দেওয়ালের ওপরের দিকে দেখুন রয়েছে রাধাকৃষ্ণের বিভিন্ন সুন্দর সুন্দর সব চিত্র। এইখানে দেখুন রয়েছে মহাভারতের সেই বিশেষ রথের দৃশ্য, যে রথের আরোহী অর্জুন এবং সারথী শ্রীকৃষ্ণ। এইখানে দেখুন রয়েছে বিশ্বরূপ দর্শন। প্রতিটি মূর্তির দুই সাইডে দেখুন রয়েছে গৌড়নিতায়ের মূর্তি। এরপর রয়েছে শ্রীকৃষ্ণের ঝুলন যাত্রা। এরপর দেখুন রয়েছে শ্রীকৃষ্ণের গোচারণ। শ্রীকৃষ্ণ বসে বাঁশি বাজাচ্ছে আর গোমাতারা মোহিত হয়ে সেই বাঁশির সুর শুনছে। আর এখানে রয়েছে শ্রীকৃষ্ণের জন্মের সেই দৃশ্য, যেখানে বসুদেব শ্রীকৃষ্ণকে মাথায় নিয়ে নন্দের আলয়ে রাখতে যাচ্ছেন। আর এদিকেও দেখুন গর্ভগৃহের বাইরের দিকের দেওয়ালে রাধাকৃষ্ণের সুন্দর সুন্দর সব চিত্র রয়েছে। গর্ভগৃহে সুসজ্জিত শ্বেত পাথরের বেদির ওপরে বিরাজ করছেন রাধা গোবিন্দ। গর্ভগৃহের ওপরের দিকের ছাদে দেখুন রয়েছে বিশাল বড় একটা ঝাড়বাতি। মন্দিরের এক সদস্যের কাছ থেকে জানতে পারলাম রাধা গোবিন্দের এই বিগ্রহটি শিলা বিগ্রহ। এই বিগ্রহ আনা হয়েছে রাজস্থান থেকে। রাধা গোবিন্দের এই শিলা বিগ্রহের সামনেই দেখুন রয়েছে রাধা গোবিন্দের আরও একজোড়া বিগ্রহ।
এই বিগ্রহটি হচ্ছে ধাতুর বিগ্রহ, আর রাধা গোবিন্দের বিগ্রহের দুই সাইডে রয়েছে গৌর নিতাইয়ের বিগ্রহ। তারপর আরও নিচের দিকের বেদিতে রয়েছে অনেকগুলি গোপালের বিগ্রহ। এছাড়া রয়েছে মহাপ্রভু শ্রী চৈতন্যদেব পঞ্চতত্ত্ব ও গুরু পরম্পরার চিত্রপট। মন্দিরের গর্ভগৃহে থাকা দেবতাদের দর্শন করে বাইরে চলে আসলাম। মূল মন্দিরের ঠিক ডান দিকেই দেখুন এইখানে রয়েছে একটি ঘর। এইটি হচ্ছে এই মন্দিরে যে সেবায়েতরা রয়েছে সেই সেবায়েতদের থাকার ঘর। আর এই ঘরের সামনের দেওয়ালে দেখুন একটি সুন্দর মূর্তি করা রয়েছে। নাগসজ্জায় শুয়ে রয়েছেন শ্রী বিষ্ণুদেব, আর বিষ্ণুদেবের পদসেবা করছেন মা লক্ষ্মী। মূল মন্দিরের ঠিক বাঁদিকেই দেখুন রয়েছে আরও একটি ঘর। এইটি হচ্ছে এই মন্দিরের ভোগ রন্ধনশালা। আর এই ঘরের সামনের দেওয়ালে দেখুন রয়েছে বাবা লোকনাথের অপূর্ব সুন্দর একটি মূর্তি। এই হচ্ছে ভোগ রন্ধনের ঘর। ভগবানকে নিত্যদিন এই মন্দিরে যে ভোগ নিবেদন করা হয় সেই ভোগ এইখানেই প্রস্তুত করা হয়। সেবায়েতদের যে থাকার ঘর রয়েছে তার পাশ দিয়েই দেখুন এই সিঁড়ি উঠে গেছে মন্দিরের ছাদে। তো চলুন আমরা মন্দিরের ছাদে গিয়ে মন্দিরের চারিদিকটা একবার দেখে আসি। চলে এসেছি মন্দিরের ছাদে। এইটি হচ্ছে সেবায়েতরা যে ঘরটায় থাকে সেই ঘরের ছাদটা। আর এই ছাদ পেরিয়ে এসেই মন্দিরের সামনের যে নাট মন্দির রয়েছে সেই নাট মন্দিরের ছাদ। আর এই নাট মন্দিরের ছাদে দাঁড়িয়ে মন্দিরের চারিদিকটা দেখতে কি অপূর্ব সুন্দর লাগছে দেখুন। আর এই হচ্ছে মূল মন্দিরের চূড়াটা। চূড়াটা সামনে থেকে দেখতে আরও সুন্দর লাগছে। আচ্ছা বন্ধুরা, আমরা এই মন্দিরে এসে এই মন্দিরের যিনি প্রতিষ্ঠাতা ওনাকেই সামনে পেয়ে গেছি। নমস্কার। নমস্কার, জয়নিতাই জয়নিতাই জয়নিতাই। আচ্ছা, আপনার নামটা একটু বলুন। আমার নাম বাবলু অধিকারী। তো ওনার কাছ থেকেই আমরা এই মন্দির সম্বন্ধে কিছু কথা, কিছু তথ্য জেনে নেব। আচ্ছা, এই যে মন্দিরটা এসেছি আমরা, এই মন্দিরটা কতদিন হয়েছে এখানে এটা প্রতিষ্ঠা হয়েছে? মানে অক্ষয় তৃতীয়ায় 4টে অক্ষয় তৃতীয়া চলে গিয়ে এটা 5 বছর করছে। আচ্ছা সামনে অক্ষয় তৃতীয়া 5 বছর পূর্ণ হবে। আচ্ছা, তাহলে খুব বেশি দিন পুরনো নয়। না না, আচ্ছা আচ্ছা, এখানে মন্দিরটা আপনি যে প্রতিষ্ঠা করলেন এটা মানে কি, মানে আপনার মনে কিভাবে আসলো এটা করতে? গোবিন্দ, সব কিছু গোবিন্দর কৃপা, গোবিন্দই, আমি কিছুই নেই, আচ্ছা সব গোবিন্দর কৃপাতে। আচ্ছা আচ্ছা, এই মন্দির কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে? হচ্ছে 5:30টায় খুলে ফেলে। 5টায় মঙ্গল আরতি হয়। আচ্ছা মঙ্গল আরতির পরে মানে ওখানে মানে ভগবানের ভোগ ফোগ খাবার লাগাই। তারপরে এখন আমার ভোগ লাগাই। তারপরে 12টার সময় নিত্য ভোগ হয়। নিত্য ভোগ হয়ে মন্দির বন্ধ হয়ে যায়। 1টায় বন্ধ হয়ে যায়, আবার 4টের পরে খুলে। 4টে থেকে কটা অবধি থাকে? 4টে থেকে রাত 9টা খুলে। আচ্ছা আচ্ছা, এখানে কি সন্ধ্যা কি আরতি হয়। কি অনুষ্ঠান হয় এখানে? অনুষ্ঠান এমনি অক্ষয় তৃতীয়া তো এটা বাৎসরিক অনুষ্ঠান, নেই 8,000 10,000 লোকের প্রসাদ পাই। আচ্ছা, অক্ষয় তৃতীয়াটাই হচ্ছে এই প্রতিষ্ঠা দিবস। আচ্ছা, আর দ্বিতীয়ত এই আগামী বৃহস্পতিবারে এক ভক্ত প্রায় 250-300 লোকের প্রসাদ পাবে এই মানে বাড়িতে। এরকম টুকটাক অনুষ্ঠান লেগেই থাকে।
আচ্ছা, মানে মূল উৎসব হচ্ছে অক্ষয় তৃতীয়ার প্রতিষ্ঠা দিবস। আর এছাড়া যে এখানে আমরা রাধাকৃষ্ণের বিগ্রহ দেখলাম, ওই যে আপনার হলো ওই যে দোল উৎসবে হালকা পাতলা হয়, অভিষেকের যেগুলো হয়, তারপরে আচ্ছা। আবার সামনে যে নন্দ উৎসব, ওসব টুকটাক ছোটোখাটো অনুষ্ঠান যেগুলো প্রয়োজন মানে শ্রীকৃষ্ণের যত কটা অনুষ্ঠান আছে টুকটাক হয় আর কি। আচ্ছা, আর এখানে ভান্ডারার ব্যবস্থা আছে তার মানে কেউ যদি এসে, হ্যাঁ ভান্ডারা করলে ভান্ডারা করতে পারবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে কি নিত্যদিন প্রসাদের ব্যবস্থা আছে? প্রসাদের ব্যবস্থা বলতে পারতে এখন তো সেভাবে হয়নি, এখনও যদি কেউ 10 জন বলে প্রসাদ পেয়ে যাবে। আচ্ছা, ধরুন 2-3 জন বা 5 জন 10 জন আসলে, আসলে মোটামুটি হয়ে যায়, কোনো অসুবিধা নেই, আচ্ছা। ভগবানের কৃপাতে হয়ে যায়। আচ্ছা, আপনাদের সঙ্গে যদি আগের থেকে যোগাযোগ করতে হয় তার জন্য একটা নাম্বার, বেশি লোকের প্রসাদ পেয়ে যায়। একটা নাম্বার বলুন। নাম্বার আছে 9332997021। আচ্ছা, প্রসাদের মূল্যটা কত? মূল্য আমরা এখনও সেসব কিছু নেই, গোবিন্দ সেবাতে যে যা দেয় সেটাই এখনও চলছে, এখন ওসব এখনও সেরকম কিছু করা হয়নি, করা হবে ঘর হলে। আচ্ছা, আপনাদের এই মুহূর্তে কোনো চাহিদা নেই, মানে ভগবানের মানে যে দান করতে চায় সেই। আচ্ছা, আর এখানে কি ভক্তদের থাকার ব্যবস্থা আছে? থাকার ব্যবস্থা হয়নি, হবে মানে চালু হচ্ছে, এই যে বালি পড়েছে, ঈদ পড়ছে, সব মানে এর মধ্যে রিসেন্টলি চালু হবে থাকার জন্য। আচ্ছা, তার মানে ভবিষ্যতে থাকার ব্যবস্থাও হবে এখানে। আচ্ছা, এখানে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হয়, মানে ধরুন বিয়ে, অন্নপ্রাশন এসব ধরনের কিছু? এখনো ওসব অন্নপ্রাশন তো দেয় ছোটোখাটো, এখন বিয়ে ফিয়ে এখনো সেসব অনুষ্ঠান হয় না। আচ্ছা। অন্নপ্রাশনে দেয়, কেউ হচ্ছে ধরেন কারো দিবসী এরকম এসে করে। আচ্ছা আচ্ছা, এগুলোর জন্য আপনাদের সঙ্গে আগে থেকে যোগাযোগ করলেই, হয়তো একজন বললো 50 জনের খাওয়াবো, সে আগে যোগাযোগ করে 50 জনকে পড়া করবে, আপনারাই ব্যবস্থা করে দেবেন। হুম, ঠিক আছে, ধন্যবাদ। তো বন্ধুরা, শুনলেন এই মন্দিরে নিত্যদিন ভক্তদের জন্য প্রসাদের ব্যবস্থা আছে। আপনারা যদি আগের থেকে জানিয়ে আসেন তবে অবশ্যই এখানে প্রসাদ পাবেন। প্রসাদের বিশেষ কোনো মূল্য নেই, তবে আপনারা যদি ভগবানের উদ্দেশ্যে কিছু দান করতে চান সেটা করতেই পারেন। আর ভবিষ্যতে এখানে থাকারও ব্যবস্থা হবে। আজকে ভগবানের ভোগে যে ব্যঞ্জন নিবেদন করা হবে, এখানে দেখুন এই নাট মন্দিরে বসে এই ভক্ত মা সেই ব্যঞ্জন প্রস্তুতির কাজ করছেন। মন্দিরের রন্ধনশালার পাশ দিয়েই দেখুন এই একটা গেট রয়েছে মন্দিরের পেছন দিকে যাওয়ার জন্য। মূল মন্দিরের পেছন দিকেই রয়েছে বড় একটি হলঘর, আর এই বড় হলঘরের ওপরেই তৈরি হচ্ছে ভক্ত নিবাস। এই যে সিঁড়িটা উঠে গেছে, এই সিঁড়ি দিয়ে ওপরে উঠে গিয়েই তৈরি হচ্ছে ভক্ত নিবাস। আর মূল মন্দিরের পেছন দিকেই দেখুন এই রয়েছে হলঘরটি, আর এইখানে দেখুন প্রচুর জিনিসপত্র রয়েছে। মন্দিরে কোনো অনুষ্ঠানের সময় ভক্তদের যে প্রসাদ বিতরণ করা হয় তার জন্য কিন্তু এইখানেই রান্না হয়। সামনেই দেখুন বড় বড় সব বাসনপত্র রাখা রয়েছে, এই বাসনগুলোতেই এই জায়গাতেই রান্না করা হয়। এই যে দেখুন এইখানে বড় বড় লোহার কড়াই রয়েছে, আর বেশ বড় বড় উনুন রয়েছে, এই উনুনগুলোতেই কাঠের জালে রান্না করা হয়। আর মন্দিরের পেছন দিকেই দেখুন রয়েছে এই বিশাল বড় আম বাগান। এই আম বাগানটা মন্দিরেরই জায়গা। এইখানে কোনো অনুষ্ঠানের সময় বড় প্যান্ডেল করে ভক্তদের জন্য প্রসাদ বিতরণের জায়গা করা হয়। ভগবানের কৃপায় আজ আমি এই মন্দিরে প্রসাদ পেয়েছি। সকালবেলায় ভগবানকে যে ভোগ নিবেদন করা হয়েছিল সেই ভোগ প্রসাদ আমি পেয়েছি। ভোগ প্রসাদে আছে দেখুন খিচুড়ি, 5 রকমের ভাজা, আর লাস্টে ফল, আম আর কলা। তো বন্ধুরা, গোবিন্দপুরের এই শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।